আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি নতুন লাইভ ক্লাসে। তো তোমরা যারা যুক্ত আছো আমাদের সাথে পড়ালেখা সিক্সার্স প্রোগ্রামে, সিক্সার্স এক্সাম প্রোগ্রামে, তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে হচ্ছে আমাদের অর্থনীতির শেষ ক্লাস সিক্সার্স এক্সামের। তোমরা জানো আগামী 15 জুন থেকে কিন্তু শুরু করতে যাচ্ছে পড়ালেখা সিক্সার্স এক্সাম, যে এক্সামটায় আমরা টোটাল 100 মার্কসের পরীক্ষা নেব এবং এখান থেকে সর্বোচ্চ যারা নাম্বার পাবে তাদের জন্য কিন্তু পড়ালেখার পক্ষ থেকে গিফট থাকছে। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ আজকের এই লাইভ সেশনে, তোমাদের সবাইকে একটু শুরুতে রিকোয়েস্ট করবো ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিবা যাতে তোমাদের বন্ধু বান্ধবরা যুক্ত হতে পারে। আরেকটা কিন্তু লাভ আছে, সেটা হচ্ছে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তাদের থেকে কিন্তু 10 জনকে আমরা দিব হচ্ছে পড়ালেখার অফিসিয়াল টি শার্ট। সো তোমরা সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার মেনশন করে দাও। টাঙ্গাইল থেকে আমাদের সাথে রয়েছে ইমরান। ওকে, আমাদের একটু দ্রুত ক্লাসে শেয়ার মেনশন করে দাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ একদম কম সময়ের মধ্যেই। সো আজকে হচ্ছে আমরা অর্থনীতি প্রথম পথে চতুর্থ অধ্যায় মানে মার্কেট মানে বাজার চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখান থেকে কোন কোন জায়গা থেকে সিকিউ আসে, কিভাবে সিকিউ আসে, সেই বিষয়গুলো তোমাদের একটু আমি আলোচনা করার চেষ্টা করব যাতে তোমরা সহজে আনসার করতে পারো। এবং হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকের ক্লাসটা। সো সবাই কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা অবশ্যই জানাবা এবং জানাতে ভুলবে না কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে। পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। রায়ান করিম রয়েছে কক্সবাজার থেকে, আমাদের সাথে রয়েছে মেহরিমা সুলতান রয়েছে। ওকে ওকে, পার্থ রয়েছে আমাদের সাথে, রিমা আক্তার আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। রুমন আহমেদ রয়েছে, সালাম দিয়েছে। ওকে, আমাদের কিন্তু সবাই ঠিক মতো দেখতে এবং শুনতে পেলে ক্লাসে শেয়ার মেনশন করে দাও। আমরা শুরু করব অল্প কিছুক্ষণের মধ্যেই। অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার চ্যাপ্টারটা আমরা পড়ব। কলি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আব্দুল্লাহ ওয়াহেদ সাইদ আমাদের সাথে রয়েছে সিলেট থেকে। আচ্ছা, সামিয়া রয়েছে পাথরঘাটা থেকে দেখতে পাচ্ছে। হৃদয়ে কুরআন আমাদের সাথে যুক্ত হয়ে আছে। ওকে, কলি রয়েছে সিলেট থেকে, মাশাআল্লাহ। বাকি একটু জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, এই এক্সামটা সম্পর্কে আমি একটু তোমাদেরকে ধারণা দিই। আমাদের এখানে টোটাল হচ্ছে 6টা সাবজেক্টের উপর কিন্তু এক্সামটা হবে, তোমরা জানো। আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, সেটা একটু সবাই লক্ষ্য করবা কোন কোন বিষয়ের উপর এক্সামটা হবে। আমাদের হচ্ছে প্রথমত 1 নম্বর সাবজেক্ট হচ্ছে বাংলার উপর হবে। বাংলার উপর থাকবে 20 মার্কস, মানে 20টা এমসিকিউ থাকবে। এরপর 2 নম্বর হবে ইংরেজির উপর, আর ইংরেজির উপর হবে হচ্ছে তোমার 20 মার্কসের একটা কোয়েশ্চেন হবে এমসিকিউ টাইপসের। 3 নম্বর হবে তোমাদের হচ্ছে বাংলা ইংরেজি আইসিটির উপর এক্সাম হবে, আইসিটি। এরপর থাকবে হচ্ছে বাংলা ইংলিশ আইসি 20 মার্কসের। এরপর থাকবে 4 নম্বর হচ্ছে ইকোনমিক্সের উপর 20 মার্কস থাকবে। এই 4টা থাকবে। এরপর 8টা থাকবে 5 নম্বর সাবজেক্ট হচ্ছে এটা তোমাদের যাদের পৌরনীতি আছে, ঠিক আছে, যাদের তোমাদের পৌরনীতি আছে তারা পৌরনীতি দিবা। আর যাদের হচ্ছে হিসাব বিজ্ঞান আছে তারা হচ্ছে হিসাব বিজ্ঞান দিবা, পৌরনীতি অথবা হিসাব বিজ্ঞান। সেখানে হচ্ছে 20 মার্কসের কোয়েশ্চেন আসবে। টোটাল 100 মার্কসের এমসিকিউ এক্সাম হবে। এই এক্সামটা কিন্তু অনেক বলতে পারো যে এই এক্সামের যে আমাদের কম্পিটিশন, এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা কম্পিটিশন হবে। আমাদের সাথে অলরেডি এখানে রেজিস্ট্রেশন করছে প্রায় 350+ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ফেলেছে, তোমরা জানো। তো এটাতে দেখা যাবে তোমার হচ্ছে তোমার একটা নিজের কনফিডেন্সটাও গ্রো করবে যে তুমি যদি ভালো করতে পারো সো তুমি বলবা যে এতজন স্টুডেন্টের মধ্যে আমার পজিশনটা এই অবস্থায় আছে। সো এটা তোমার পরবর্তীতে যেমন এসএসসি পরীক্ষার পরে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট, সেখানেও কিন্তু খুব বেশি হেল্প করবে এই কম্পিটিটিভ একটা মনোভাব আর কি। সো যার কারণে আমরা এই এক্সামটা নিচ্ছি যাতে তোমরা কি করতে পারো যে এক্সামে অংশগ্রহণ করে তোমাদের যে অবস্থা সেটা তোমরা বুঝতে পারো। সো তোমাদের এই এক্সামে অংশগ্রহণ করার জন্য তোমাদের কমেন্ট বক্সে একটা পিন করে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফর্মের লিঙ্ক পিন করে দেওয়া হয়েছে, সেটা তোমরা ফিল আপ করবা অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে তুমি চাইলে ফর্মটা নিতে পারবা, কোনো সমস্যা নেই। আমাদের পেজে অথবা এই ভিডিও কমেন্ট বক্সে তুমি পেয়ে যাবা, সেখান থেকে ফর্মটা ফিল আপ করবা। ফর্মটা ফিল আপ করলে তোমাকে একটা গ্রুপে অ্যাড করা হবে, সেই গ্রুপে এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। গ্রুপের মধ্যে এক্সামটা আমরা নিব। উমর ফারুক রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে মেহুয়া মাহমুদা রয়েছে, ওকে, মেনশন করেছে, ধন্যবাদ আমাদের সাথে। আচ্ছা হ্যাঁ, ওই যে বললাম যে শুধুমাত্র যারা পরীক্ষা দিবে এমন না, যারা সর্বোচ্চ মেনশন শেয়ার করতেছো তোমাদের মধ্য থেকে কিন্তু 10 জনকে সিলেক্ট করা হবে
পড়ালেখার টি শার্ট এবং গিফট নেওয়ার জন্য বা দেওয়ার জন্য। সো আমরা তাহলে শুরু করি, কি বলো, আস্তে আস্তে শুরু করবো নাকি? হ্যাঁ, সবাইকে চলে আসছে ক্লাসে? আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু গ্রুপে অ্যাড করা নেই। আচ্ছা করবে, সমস্যা নেই। তোমাকে তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দিবা সেই নাম্বারটা তোমরা কী করে রাখবা, সেই নাম্বারটা তোমাদের সাথে রাখবা। সেই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হবে, দেন তোমাকে গ্রুপে অ্যাড করা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে। সামিয়া বলেছে ফ্রম চট্টগ্রাম সাতকানে থেকে। তারপর হচ্ছে উমর ফারুক রয়েছে, নীরব হাসানকে মেনশন করেছে, ধন্যবাদ। যারা যারা মেনশন করছো অনেক অনেক ধন্যবাদ। সো আমরা হ্যাঁ শুরু করে দিব, এখন শুরু করে দিব। দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের বেসিকলি ম্যাথমেটিক্যাল যে এমসিকিউগুলো আছে তোমরা একটু সেগুলোতে ঘাবড়ে যাও। সো তোমাদেরকে আমি এরকম ম্যাথমেটিক্যাল এমসিকিউ কিভাবে সলভ করবা সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার আগে। সো এমনি আমি এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিই যে বাজার বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণত নর্মালি অর্থে আমরা বাজার বলতে কোনো একটা স্থানকে বোঝা থাকি, তাই না? যে কোনো একটা স্থানকে আমরা বাজার বলে থাকি, কিন্তু আসলে অর্থনীতির ক্ষেত্রে বাজার বলতে কোনো একটা স্থানকে বোঝায় না, বরং কোনো একটা দ্রব্যকে বোঝানো হয়, যেটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে একটা নির্দিষ্ট দামে বা একটা দামে ক্রয় বিক্রয় হয়। তো অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং একটা দ্রব্যকে বোঝায়। বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে আমি যদি বলি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বাজার অনেক ভালো, এটা দ্বারা কি বাংলাদেশকে নির্দেশ করছে নাকি ওই তৈরি পোশাক শিল্পকে নির্দেশ করছে? ওই তৈরি পোশাক শিল্পকে কিন্তু নির্দেশ করছে। তার মানে তৈরি পোশাক শিল্প দ্বারা বোঝাচ্ছে এখানে যে বাংলাদেশে ওই দ্রব্যটার মানে তৈরি পোশাক শিল্পের মার্কেটটা অনেক ভালো, এটাই বোঝাচ্ছে। কেমন? তাহলে আমরা বলতে পারি বাজার বলতে অর্থনীতিতে কোনো স্থান নাই, স্থানকে বোঝায় না, বরং কোনো একটা দ্রব্যকে বোঝায় যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে বা দর কষাকষির ভিত্তিতে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়ে থাকে। কেমন? সো এই বাজার চ্যাপ্টার থেকে আমরা বেশিরভাগ সময় দেখি যে তোমার হচ্ছে বিভিন্ন ম্যাথ থেকে কোয়েশ্চেন হয়। যেমন তোমাদের একটা চিত্র দিয়ে দেয়, সেখান থেকে তোমাদেরকে মুনাফার পরিমাণ, মোট আয়ের পরিমাণ, মোট ব্যয়ের পরিমাণ এরকম তোমাদের কোয়েশ্চেন করে। তো আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন দেখাচ্ছি কেমনি কোয়েশ্চেন হইতে পারে। তো দেখো প্রথমত হচ্ছে আমি যদি বলি তোমাদেরকে এরকম একটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে যে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র দেওয়া আছে। সো বললো যে এইটা যেখানে কিউ আছে, উপরে আছে পি আর এবং হচ্ছে সি আছে, রেভিনিউ এবং কস্ট দেওয়া আছে। সেখানে আছে পি সমান এ আর সমান এম আর, এরকম একটা এমসি রেখা আছে। সো এম আর এবং এমসি যেখানে মিলিত হয় আমরা জানি সেখানে ভারসাম্য হয়, সেখান থেকে এখানে পরিমাণ দিলাম 10। এবং এই চিত্র থেকে আমাদের বললো যে এখানে আমাদের অ্যাভারেজ রেভিনিউ যেটা এমআর যেটা আছে আমাদের ভারসাম্য হয়েছে, এখানে ভারসাম্য হচ্ছে এই বিন্দুতে। সেখান থেকে আমি যদি বলি মার্জিনাল রেভিনিউ মানে এআর এমআর এবং এমসি সবগুলোর মান কত, তাহলে সেটা হইতে পারে এখানে 10। সো এখানে আমাদের ভারসাম্য হয়েছে, বাট ভারসাম্যটা কীভাবে হয়েছে সেই জিনিসটা জানার জন্য আমরা জানি যে আমাদের হচ্ছে একটা রেখা প্রয়োজন হয়, যেই রেখাটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে যে রেখাটাকে আমরা এসি রেখা বলে থাকি। সো এখানে মনে করি এসি রেখা আঁকলাম আমরা এইভাবে করে, যে এসি রেখাটা আঁকলাম এরকম, এমসি বরাবর এসে উপরের দিকে গেছে, এটা হচ্ছে এসি রেখা আঁকলাম, ঠিক আছে? সো এখন তোমাদের কাছে যে এখানে একটা মান দেওয়া আছে এ বিন্দু, সে অবস্থায় আমাদের এইদিকে মান দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে 8 দেওয়া আছে। তোমাদেরকে এই প্রশ্নটা দিয়ে বললো যে এই চিত্র থেকে তোমার মুনাফার পরিমাণ বের করে দাও, মুনাফা বের করে দাও, মুনাফা। তো তোমরা কি মুনাফা বের করতে পারবা? এই চিত্র থেকে মুনাফা কত বের করতে পারবা? দেখি বলো তো, এই চিত্রের জন্য মুনাফা কত হবে, দ্রুত করবা। এই চিত্রের জন্য মুনাফা কত হবে, দ্রুত আনসার করবা। এই চিত্রের ক্ষেত্রে মুনাফার পরিমাণটা কত হবে? এটা কিন্তু তোমরা জাস্ট আগে যদি বুঝো যে মোট আয় মোট ব্যয় করে তারপর বের করা, তো ওইভাবে করা যায়, ওইভাবে করলে একটু সময় বেশি লাগবে এমসিকিউর ক্ষেত্রে। বাট তোমরা শর্টকাটে কেমন করবে সেটা তোমাদেরকে আমি শেখাবো আজকে। কেমন তুমি শর্টকাটে বুঝবো যে এখানে মোট আয় কত হবে, মোট ব্যয় কত হবে, অথবা হচ্ছে তোমার মুনাফাটা সরাসরি কত হবে সেটাও তুমি বের করতে পারবা। হ্যাঁ, মুনাফার পরিমাণ অনেকে বলছে 2 হবে, অনেকে বলছে 20 হবে। স্যার আমাদের জন্য ইকোনমিক্স সেকেন্ড পেপারে কিছু সাজেশন দেন, আপনার ক্লাস আমার কাছে অনেক ভালো লাগে। সেকেন্ড পেপারের সাজেশন কেমনে দিব? আমাদের এক্সামের আগে কিছু ক্লাস হবে, সাজেশনমূলক ম্যারাথন ক্লাস হবে, সেগুলো দেখবা, আশা করি তোমাদের অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, মুনাফা অনেকে 20 বলছে, অনেকে 20 মুনাফা বলছে। শোনো, এই জিনিসগুলো করার একটা সহজ ওয়ে হচ্ছে তুমি আগে দেখবা অ্যাভারেজ রেভিনিউটা কত আছে।
দেখো আমি যদি বলি এখানে অ্যাভারেজ রেভিনিউ কত, তাহলে আনসারটা হয় এরকম যে এই চিত্রের জন্য অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে, ভারসাম্য বিধিতে অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 10। তাহলে আমি যদি বলি অ্যাভারেজ রেভিনিউ যদি হয় 10, এবং আমি যদি বলি এই চিত্রের জন্য অ্যাভারেজ কস্টটা কত, তাহলে অ্যাভারেজ কস্টটা হচ্ছে 8, তার মানে অ্যাভারেজ কস্ট হচ্ছে 8। তো একটা কাজ করে ফেলো, সেটা হচ্ছে তুমি এই অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ কস্টটা সরাসরি আগে বাদ দিয়ে দাও। তাহলে তুমি 10 থেকে 8 বাদ দিয়ে দিলে আনসার হয় 2। ওই দুইটা হচ্ছে তোমার অ্যাভারেজ রেভিনিউ অ্যাভারেজ কস্টের পার্থক্য, সেই দুইকে তুমি উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে দিবা। অর্থাৎ আমি বলতে পারি যে 2 ইন্টু এখান থেকে এটা বিয়োগ করলে হয় 2, সেই 2 এর সাথে তুমি 10 গুণ করে দাও, আনসার কিন্তু 20 হবে। এটা হচ্ছে সহজ ওয়ে, বাট লং ওয়েটা একটু বলে দিই কেমনে করবা। যেমন আমরা যদি এখানে বলি যে সিকিউর ক্ষেত্রে আসলে, তাহলে তোমাকে মুনাফা বের করতে হলে একজাক্টলি যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে মোট আয় বের করতে হয়। আমরা লিখতে পারি মোট আয়, যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ, সেটা সূত্র হচ্ছে কিউ ইন্টু এআর। এটা হচ্ছে মোট আয়ের সূত্র। তো কিউ হচ্ছে 10, কিউর পরিমাণ হচ্ছে 10, আর অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে এই চিত্রের জন্য অ্যাভারেজ রেভিনিউ ই বিন্দুতে, সেটাও হচ্ছে 10 বসালাম। তাহলে 10 এর সাথে 10 গুণ করলে আনসার হবে 100। অন্যদিকে আমরা যদি, এটা হচ্ছে মোট আয়, অন্যদিকে আমরা যদি মোট ব্যয় বের করি, মোট ব্যয় যেটাকে আমরা বলি টোটাল কস্ট, সেই টোটাল কস্টের সূত্র হচ্ছে কিউ ইন্টু এসি, কিউ ইন্টু এসি। সো কিউর পরিমাণ হচ্ছে এখানে কত, আগের মতো 10 বসালাম, এবং টোটাল কস্ট কত এখানে, টোটাল কস্ট হচ্ছে এখানে এই যে টোটাল কস্ট এ বিন্দুতে, এই যে এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, সেই এ বিন্দুতে হচ্ছে 8, তাহলে 8 বসালাম, তাহলে আনসার হবে 80। তাহলে মুনাফা কত স্যার? মুনাফা হচ্ছে, মুনাফার সূত্র হচ্ছে এটা, যে মুনাফা বের করার সূত্র আছে একটা, আমি এখানে লিখে দিচ্ছি। সো আনসার হবে মুনাফা সমান হচ্ছে, যেটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে আনসার হচ্ছে টোটাল রেভিনিউতে টোটাল কস্ট বাদ দাও, টোটাল রেভিনিউ হচ্ছে 100, সেখান থেকে টোটাল কস্টটা বাদ দাও, আনসার হচ্ছে 80, তাহলে আনসার দাঁড়াবে 20। তার মানে আয় থেকে ব্যয়টা বাদ দিলে, আনসার হবে 20। সো আনসার কিন্তু 20 আমরা আগেও পাইছিলাম। কেমন করছি বলো তো? সহজ ওয়ে। এটা হচ্ছে লং ওয়ে, বাট সহজ ওয়ে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বের করবা 10, অ্যাভারেজ কস্ট বের করে সেটা হচ্ছে 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে হয় 2, সেই 2কে তুমি গুণ করবা, কোয়ান্টিটির পরিমাণ দ্বারা, তাহলে আনসার হবে 20। এই যে হয়ে গেল। তাহলে আবার পরীক্ষা আসতে পারে এখানে মোট আয় কত, জাস্ট মুনাফা না বলে, এখানে কনফিউশন লেগে যাবে না। মুনাফা এক কথা, মোট আয় কিন্তু অন্য কথা। যদি মোট আয় করতে বলে, তাহলে তুমি দেখবে যে এখানে অ্যাভারেজ রেভিনিউ কত আছে, অ্যাভারেজ রেভিনিউ 10, এই 10 সাথে তুমি 10 গুণ করে দেবে, তাহলে আনসার হবে 100। তাহলে মোট আয় বের করতে বলে পরীক্ষায়, তাহলে আমরা কি করবো, জাস্ট মোট আয় বের করতে বলে মোট আয়, তাহলে কি করবা, মানে টোটাল রেভিনিউ হচ্ছে এই অ্যাভারেজ রেভিনিউ 10 ইন্টু 10, তাহলে আনসার হবে 100। আবার যদি মোট ব্যয় বের করতে বলে, তাহলে অ্যাভারেজ কস্ট দেখবা, অ্যাভারেজ কস্ট হচ্ছে 8, গুণ করবা 10 দিয়ে, তাহলে 8 10 80, তাহলে সেটা হবে মোট ব্যয়, সেটা হবে মোট ব্যয়। তাহলে আমরা লিখতে পারি মোট ব্যয়, মানে অ্যাভারেজ কস্ট হচ্ছে আমরা বলতে পারি যে 8 ইন্টু 10, 8 10 80 হবে। বুঝছি? পারবো? তাহলে মোট আয়, মোট ব্যয় এবং হচ্ছে তোমার মুনাফা সবগুলো কি করতে পারবো? যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে, ক্লাসটা কিন্তু শেয়ার মেনশন করে দিবা। সর্বোচ্চ শেয়ার মেনশনকারী যারা আছে তোমাদের মধ্যে থেকে কিন্তু 10 জনকে সিলেক্ট করা হবে পড়ালেখার টি শার্টের বিজেতা হিসাবে। পাশাপাশি হচ্ছে তোমাদের সিক্সার্স এক্সাম কিন্তু হবে আগামী 15ই জুন। সো তোমরা যারা এখনো পর্যন্ত এই এক্সামের জন্য তোমরা ফর্ম ফিল আপ করো না, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করবো, অথবা আমাদের পেজে মেসেজ করে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবা, কোনো সমস্যা নেই। ফর্মটা ফিল আপ করে নিবা, কারণ 15 জন কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। 100 মার্কসের টোটাল পরীক্ষা হবে, ইকোনমিক্স থেকে 20 মার্কস, পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো থেকে 20 মার্কস করে হবে, এবং হচ্ছে পরিণীতি আর অ্যাকাউন্টিং এই দুটোকে অবলিকে থাকবে। পরিণীতি বা অ্যাকাউন্টিং থেকে 20 মার্কস হবে, পরিণীতি অথবা অ্যাকাউন্টিং এই দুইটা তুমি যে কোনো একটা আনসার করতে পারবা। আচ্ছা, সো আমরা কি পারবো মোট আয়, মোট ব্যয়? আরেকবার বলুন, কোনটা বলতাম বলো? মোট আয়, মোট ব্যয়। দেখো মুনাফা বের করতে হলে প্রথমে মোট আয়টা শিখো, মোট আয়টা হচ্ছে, মোট আয় বের করতে বললে টোটাল রেভিনিউ, আর কি এটাকে আমরা বলি মোট আয়, টোটাল রেভিনিউ, সেটা হচ্ছে এই এআর এর সাথে কোয়ান্টিটি গুণ করবা, তার মানে হবে 10 ইন্টু 10, তার মানে 100 হয়। আর মোট ব্যয় বের করতে গেলে তাহলে হবে হচ্ছে এই এসি ইন্টু এসি, মানে 8 ইন্টু 10, তাহলে আনসার হবে 80। আবার যে আমরা মুনাফা বের করতে চাই, মুনাফার সূত্র তুমি মাথা রাখবা যে আয় থেকে ব্যয়, এটা থেকে বিয়োগ করলেও হয়, বাট এখানে করতে গেলে তো ওই দুটো আগে বের করতে হয়। সহজ ওয়ে হচ্ছে 10 থেকে 8 বিয়োগ করে দাও আগে, মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ থেকে অ্যাভারেজ কস্ট আগে বাদ দিয়ে দাও, তাহলে 10 থেকে 8 বাদ দিলে হবে 2, সেই 2কে তুমি 8 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করো, তাহলে আনসার হবে 2 ইন্টু 10, তার মানে হচ্ছে 20 টাকা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। আচ্ছা, গেল এটা।
তো এটাতে আমি করছি, তোমাদের হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ করেছি, সেজন্য এভাবে আসছে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে এভাবে দিয়ে দিই যে আরেকটা প্রশ্ন তোমাদের দিয়ে দিল, মনে করো যে এখানে দিল এটা হচ্ছে পি সমান এ আর সমান হচ্ছে এম আর দিয়ে দিল, কেমন? তো এখানে কোয়ান্টিটির পরিমাণ, এখানে আছে উৎপাদন পি এ আর এম আর এসি এমসি সব দিয়ে দিল উপরে, শুধু আর এবং সি লিখলে হইতো। তো এখানে আমরা এমসি রেখা আঁকলাম, এম আর এবং এমসি যেখানে মিলিত হয় সেখানে আমাদের ভারসাম্য হয়। সো ভারসাম্য বিন্দুতে আমাদের, হ্যাঁ, ভারসাম্য বিন্দুটা হচ্ছে ই বিন্দু, সে অবস্থায় নিচের দিকে আসলে হচ্ছে পরিমাণ, সেই পরিমাণ হচ্ছে 10, আর এখানে অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে, মার্জিনাল কস্ট সবগুলো হচ্ছে এখানে 10 দিলাম। আচ্ছা 10 না, আরেকটা সংখ্যা দিই, এখানে মনে করো যে 7 দিলাম, এবং হচ্ছে অ্যাভারেজ কস্ট যেটা আছে সেই কস্টটা মনে করো এখানে আমি এই পাশে দিচ্ছি। অ্যাভারেজ কস্টটা আমরা এখান থেকে এটা দিলাম অ্যাভারেজ কস্ট, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট দিলাম। তো এখন হচ্ছে আমি যদি বলি ভারসাম্য অবস্থায় অ্যাভারেজ কস্টটা কত, তাহলে এই রেখাটাকে উপর দিয়ে বদলি করলে ভারসাম্য অবস্থায় অ্যাভারেজ কস্ট পাবো, সেটা এই বিন্দুতে সেই মানটা মনে করো এখানে আমি দিলাম হচ্ছে 12। তো এখন তোমার কাছে প্রশ্ন, এই চিত্রের জন্য তুমি মুনাফা কত হবে? এই চিত্রের জন্য মুনাফা কত হবে? মুনাফা হবে না ক্ষতি হবে সেটা আগে বলো। মুনাফা হবে নাকি ক্ষতি হবে? মুনাফা অবলিক ক্ষতি, মুনাফা অবলিক ক্ষতি নির্ণয় করো। ক্ষতি কত হবে একটু বলো। এই চিত্রের জন্য মুনাফা অবলিক ক্ষতি কত হবে? দ্রুত বলবা। মেহেরিমা সুলতানা বলেছে ক্ষতি হবে, রাব্বি বলেছে ক্ষতি হবে। ওকে, বাকিরা জানাও ক্ষতি হবে নাকি লাভ হবে। যদি ক্ষতি হয়ে থাকে, যদি ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতির পরিমাণটা কত একটু বলো। ক্ষতি যদি হয় সেই ক্ষতির পরিমাণটা কত হবে? রাব্বি বলছে দোয়া করবেন এসএসসি পরীক্ষার্থীদের জন্য। অবশ্যই ভাইয়া, অনেক অনেক দোয়া থাকবে। আমাকে বলো তোমরা যে এখানে ক্ষতির পরিমাণ কত হবে? ক্ষতি যদি বলছো তো ক্ষতির পরিমাণটা কত বলো দেখি। কিয়া মনি বলছে -50 হবে। ওকে, -30ও দেখতে পাচ্ছি আমরা, -50 -30 এরকম দেখতে পাচ্ছি। 50 হবে ক্ষতি, অনেকে বলছে 50 হবে। অ্যাকচুয়াল আনসার কি হবে? ক্ষতি হবে 50 বলছে। শোনো, এই ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আগে দেখবা যে রেভিনিউ বড়, অ্যাভারেজ রেভিনিউ বড় নাকি অ্যাভারেজ কস্ট বড়। যদি অ্যাভারেজ কস্টটা বড় হয় তার মানে অবশ্যই ক্ষতি হবে, অ্যাভারেজ রেভিনিউ যদি ছোট হয় এটা দেখবা। আরেকটা বিষয় হচ্ছে এই চিত্রের জন্য আমি যদি বলি যে এই চিত্রের জন্য তোমার হচ্ছে তাহলে অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে আমাদের 60 টাকা, কিন্তু অ্যাভারেজ কস্ট হচ্ছে 12 টাকা, তার মানে এখানে ক্ষতি হবে। সো ক্ষতির পরিমাণটা বের করতে আগের মতোই কাজ, এই কস্ট থেকে এটা বাদ দিয়ে দিবা আগে, তাহলে 12 থেকে 7 বাদ দিলে হয় 5, সেই 5কে তুমি এটা দিয়ে গুণ করবা, তাহলে 5কে যদি 10 দিয়ে গুণ করলে আনসার হবে 50। তো এখানে ক্ষতির পরিমাণ বের হবে 50, একদম সহজ ওয়ে। জাস্ট কস্ট থেকে তুমি রেভিনিউটা বাদ দাও, তাহলে হচ্ছে 5 পাবা, সেই 5টাকে তুমি 10 দিয়ে গুণ করবা, তাহলে আনসার হচ্ছে 50, সেটা হচ্ছে ক্ষতির পরিমাণ বের হয়ে যাবে। ঠিক আছে, ক্ষতির পরিমাণ এভাবে করবা। আচ্ছা, আবার দেখো আমাদের পরীক্ষায় অনেক সময় এরকম কোয়েশ্চেন আসে যে তোমাকে মনে করো যে এখান থেকে এখানে 8টা রেখা দিল, যেটাকে আমরা বলি থেকে এবিসি রেখা। মনে করো এখানে আমি 8টা রেখা আঁকতেছি, দেখো সবাই। একটা মনে করো আমি এখান থেকে এইভাবে করে একটা এবিসি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট রেখা আঁকলাম। এই এবিসি রেখার একটা মান দিলাম, এবিসির একটা মান দিলাম, সেটা হচ্ছে এখানে বি বিন্দু। সেই মানটা হচ্ছে এই পাশে আসো, সেই মানটা এখান থেকে যদি এই পাশে আসি সেই মানটা হবে হচ্ছে সাপোজ 5 হইল। তা আমি তোমাদেরকে এখানে প্রশ্ন করলাম যে এখানে কোয়েশ্চেন করলাম আমি এখানে হচ্ছে টোটাল মানে মোট স্থির ব্যয় কত, এখান থেকে আমি প্রশ্ন করলাম মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয় কত। অথবা প্রশ্ন হইল যে এখানে জাস্ট টিএফসি কত আর কি, মোট স্থির ব্যয় কত বা টিএফসি কত, টিএফসি টোটাল ফিক্স কস্ট কত। আনসার করো, টিএফসি বা মোট স্থির ব্যয় কত? টিএফসি টোটাল ফিক্স কস্ট কত? দেখে আনসার করো তো এটা, মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্স কস্ট কত, এখান থেকে আনসার করো। এটা যে আনসার করতে পারবা মোট স্থির ব্যয় কত, সে হচ্ছে এক্সট্রা ট্যালেন্টেড, অর্থাৎ তার এক্সট্রা ট্যালেন্ট আছে, বুঝছো? দেখা যাক কারা পারে। মোট স্থির ব্যয় কত? অনেকে বলছে 120, অনেকে বলছে 7, বুঝে শুনে বলবা কেমন। মোট স্থির ব্যয় কত?
কলি বলছে 120 হবে, কলি একজন বলছে 70 হবে। ফার্মটা চালিয়ে যাবে, উৎপাদন চালিয়ে যাবে সেটা আমি বুঝছি। আচ্ছা, তোমার কথা ঠিক আছে, উৎপাদন চালিয়ে যাবে। বাট আমাকে বলো এখানে টোটাল মানে মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট কত হবে? অনেকে 70 বলছে, অনেকে 20 বলছে, অনেক আনসার দেখতে পাচ্ছি, অনেকে 120 বলছে। তাহলে রাইট আনসার বলো, রাইট আনসার বলো কত হবে? বাকিরা চেষ্টা করো, বাকিরা চেষ্টা করো। মোট স্থির ব্যয় কত হবে? আমি কি করে দিব? আমি করে দিব? শোনো, হ্যাঁ করে দিচ্ছি আমি। দেখো এখানে তুমি দেখবা প্রথমত হচ্ছে এখানে অ্যাভারেজ কস্ট কত আছে, অ্যাভারেজ কস্ট হচ্ছে 12, আর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট আছে কত জানো? 5। মাথা রাখবা এই অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এবং অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এবং অ্যাভারেজ ফিক্সড কস্ট এই দুইটা মিলেই কিন্তু অ্যাভারেজ কস্ট হয়। সো অ্যাভারেজ কস্ট যদি 12 টাকা হয়, অ্যাভারেজ কস্ট যদি 12 টাকা হয় এবং এটার দুইটার যোগফল অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট মানে যদি অ্যাভারেজ কস্ট হয়, অ্যাভারেজ ফিক্সড কস্ট দেওয়া নেই বাট অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 5 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি যদি এখন অ্যাভারেজ কস্ট অ্যাভারেজ ফিক্সড কস্ট বের করো, এই দুটোকে সামনে মানে এখানে এফসি রেখে দিলাম, এই দুটোকে সামনে নিয়ে আসো, এফসি প্লাস 5 সমান 12। দ্যাট মিনস আমি এখানে বলতে পারি যে এফসি সমান কি বলতে পারি যে এফসি সমান 12 থেকে এই 5টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। সো 12 মাইনাস 5, দ্যাট মিনস আনসার হচ্ছে 12 থেকে 5 গেলে 7। এটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। এই 7কে তোমাকে আবার এই 10 দিয়ে গুণ করতে হবে। তুমি এখান থেকে পাবা যেমন 12 থেকে এই 5 বাদ দিলে হবে এটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট অঞ্চল হচ্ছে এটা, এর থেকে এটা বাদ দিলে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, তাহলে এটা থেকে এটা বাদ দিলে হবে অ্যাভারেজ ফিক্সড কস্টটা। অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 12 থেকে 5 বাদ দিলে 7, সেই 7কে তুমি 10 দিয়ে গুণ করো, তাহলে আনসার হবে এই মোট স্থির ব্যয় আনসার হবে 70 বা 70। যারা বলছো তাদের আনসার ঠিক আছে, তাহলে আনসার হবে হ্যাঁ। টিএফসি সমান এসি ইন্টু কিউ, না এসি ইন্টু কিউ টিএফসি কেমন হয় ভাইয়া? অ্যাভারেজ কস্ট ইন্টু কিউ করলে টোটাল কস্ট বের হবে, টিএফসি না টোটাল কস্ট বের হবে। বিতি এই টিএফসি বের করার সূত্র এটা নয়, তুমি যেটা করছো সেটা হচ্ছে টিসি বের করার সূত্র, টিসি ইন্টু এসি ইন্টু কিউ হচ্ছে টিসি। আমরা কি বুঝতে পারছি? আমি আবার বলছি, জাস্ট একদম সিম্পল ওয়ে হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে স্থির ব্যয় যদি বের করতে চাও, তুমি আগে দেখবে এখানে ভ্যারিয়েবল কস্ট কত আছে, ভ্যারিয়েবল কস্ট আছে 5 টাকা। তাহলে তুমি স্থির ব্যয় বের করতে চাইলে এই অ্যাভারেজ কস্ট থেকে ভ্যারিয়েবল কস্টটা বাদ দাও, তাহলে হয় 60 টাকা, 12 থেকে 5 বাদ দিলে হয় 7, সেটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। সেটাকে তুমি কোয়ান্টিটির পরিমাণ দিয়ে ভাগ করলে টোটাল গুণ করলে টোটাল ফিক্সড কস্ট বের হবে। সো 7 ইন্টু আনসার হবে 7 ইন্টু 10 আনসার হবে 70। এইভাবে করে আমরা টোটাল ফিক্সড কস্ট বের করলাম। এটা হচ্ছে যারা এক্সট্রা অর্ডিনারি বা বেশি প্রশ্ন কঠিন আসলে তখন এই ধরনের কোশ্চেন আসে, বুঝছো? তাহলে এখানে আমি যদি বলি এটা হচ্ছে মোট স্থির ব্যয় বের করছো, সো মোট পরিবর্তনশীল ব্যয় বের করতে বলে মোট পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় যদি বের করো, মোট পরিবর্তনশীল ব্যয় মানে টিভিসি যদি বের করো, তাহলে কি হবে বলো? টিভিসি যদি বের করতে চাও এখান থেকে, টিভিসি যদি বের করো তাহলে কি হবে? টিভিসি টোটাল ভ্যারিয়েবল কস্ট, এখানে কিন্তু এবিসি দেওয়া আছে, এই যে এবিসি কিন্তু দেওয়া আছে 5, তাহলে টিভিসি কত হবে বলো? এখন তো আরো সহজ হয়ে গেছে প্রশ্ন, এবিসি যেহেতু দেওয়া আছে টিভিসি বের করবা কত হবে? আমি একটু আবার লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5, 10, এটা হচ্ছে 15। না 8 ছিল মনে হয়, 8 সরি 8 ছিল।
না স্যার 5 ছিল, ওকে 5 ছিল আগে, তাহলে উপরটা 12 ছিল মনে হয়, তাই না? এটা 12 ছিল, হ্যাঁ 12, এটা হচ্ছে 5 ছিল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার পরিণত হিসাব বিজ্ঞান কোনো সাবজেক্ট নেই, আমি কি পরীক্ষা দিব? দয়া করে রিপ্লাই দিবেন। শোনো, পরিণত সমাজ বিজ্ঞান তো থাকতে হবে, যে কোনো একটা, না হলে পরীক্ষা কেমনে দিবা? তুমি পরীক্ষা দিতে পারো, পরীক্ষা দিয়ে তোমার ইয়াটা যাচাই করতে পারো যে তোমার কত মার্কসের, তোমার কেমন পাচ্ছ অন্য সাবজেক্টগুলোতে, বাট তোমার রেজাল্ট আসবে না আর কি, বুঝছো? কিন্তু তুমি হচ্ছে অন্য সাবজেক্টগুলো তুমি দিতে পারবা, দিয়ে তুমি দেখতে পারবা তোমার প্রিপারেশনটা কতটুক, এটা দেখতে পারবা। হ্যাঁ, তারপরে বলছি মোট স্থির ব্যয় টিএফসি, আর বলছে মোট পরিবর্তনশীল ব্যয় হবে আমাদের এখানে এই যে এবিসি যেটা আছে, এই 5কে তুমি গুণ করবে 10 দ্বারা, তার আনসার বের হয়ে যাবে 5 × 10, আনসার হবে তো 50, 5 10 50 হবে আনসার, এই যে হয়ে গেল। স্যার রিপ্লাই দেন না, কি রিপ্লাই দিব ভাইয়া বলো? আচ্ছা, সো এখন এখান থেকে আমরা তো টিএফসি টিভিসি সেগুলো আমরা করলাম। সো এখানে যদি বলা হয় এভাবে করে যে একটু প্রতীক দিয়ে দেয়, মনে করো সংখ্যা দেয় নাই, প্রতীক দিচ্ছে, জাস্ট প্রতীক দিচ্ছে, এখানে P0, এখানে P1, এখানে P2 দিল, তোমাকে বললো এখানে দিল Q0 দিল, তোমাকে বললো এখানে ক্ষতির পরিমাণ কত, ক্ষতির পরিমাণ দেখা যাক কারা পারা যায়, কারা পারে। ক্ষতির পরিমাণ কত, ক্ষতির পরিমাণ কত, ক্ষতির পরিমাণ কত দেখি বলো, এই চিত্র থেকে ক্ষতির পরিমাণ কত বের করতে হবে। কত কোশ্চেন করলাম, কোনো রিপ্লাই দেন না, কি কোশ্চেন করছো? কোশ্চেনটা আবার বলো। আমাকে আশা করো যে ক্ষতির পরিমাণ এখানে বের করতে হবে, কারা পারা দেখি, আর কারা পারা দেখা যাক। এই উপরটা হচ্ছে এ, এইখানে যেটা আছে সেটা হচ্ছে এ হবে, এটা হচ্ছে এ। ভাই সর্বোচ্চ কত মার্ক তুমি যত পাইতে পারো, 100-র মধ্যে তুমি যদি 100-তে 100 পাও তাহলে তো ভালো। এটা হচ্ছে সর্বোচ্চ যারা ভালো করবে তাদের মধ্যে থেকে 30 জনকে নেওয়া হবে, সর্বোচ্চ যারা ভালো রেজাল্ট করবে তাদের মধ্যে থেকে 30 জনকে নেওয়া হবে। আনসার করো, সবাই আনসার করবা। অনেকের আমি আনসারটা হবে এরকম, আমি একটু বলে দিচ্ছি। আনসার হবে P0 P1, তারপর হচ্ছে AE, কেমন? যারা যারা বলছে এখানে ক্ষতির পরিমাণ হচ্ছে P0 P1 AE, তাদের আনসার ঠিক আছে। P0 P1 AE হচ্ছে ক্ষতির পরিমাণ। দেখো আমাদের যদি রেভিনিউ বলি, তাহলে রেভিনিউ হয় হচ্ছে মোট আয় হয় এই নিচের বক্সটা, মোট আয় যদি আমরা বের করি তাহলে হচ্ছে এই AR ইন্টু কিউ, তার মানে কোয়ান্টিটির পরিমাণ এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক যদি হয়, মানে উৎপাদনের পরিমাণ এখান থেকে এতটুক, আর অ্যাভারেজ পরিমাণ হচ্ছে এখান থেকে এতটুক। সো আমাদের মানে আয় হবে নিচের অংশটা। আর আমরা যদি বলি ব্যয় কত, তাহলে ব্যয় হবে হচ্ছে আয়ারটুক, ব্যয় হচ্ছে এই কিউ ইন্টু এসি মানে হচ্ছে এখান থেকে এই P1 পর্যন্ত, তার মানে এই অঞ্চলটুকু হচ্ছে আমাদের ব্যয়ের পরিমাণ। তাহলে আয় হয়েছে নিচের অংশটা, ব্যয় হয়েছে এই বড় পুরো অংশটা। তাহলে আয় হয়েছে তোমার কম কিন্তু ব্যয় বেশি হয়ে গেছে। সো অতিরিক্ত যদি এই ব্যয় থেকে যদি এই নিচের আয়টা যদি তুমি বাদ দাও, তাহলে অতিরিক্ত ব্যয় হয়েছে এই অঞ্চলটা, অতিরিক্ত ব্যয়। তাহলে অতিরিক্ত ব্যয়টার নাম বলতে হবে, ঘড়ির কাঁটার মতো এক পাশ থেকে বলে আসবা P0 P1 AE, এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। ঠিক আছে, পারবো তো? হ্যাঁ, অনেকের হয়েছে আমি দেখতে পাচ্ছি। ওকে ফাইন। তো এইভাবে করে কিন্তু আমাদের বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষার মধ্যে, যে চিত্র থেকে আর কি, মোট আয়, মোট ব্যয়, মুনাফা কত, কেমন, টিএফসি কত, টিভিসি কত, এই ধরনের কোয়েশ্চেন আছে। আর কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। সো থিওরিটিক্যাল প্রশ্নগুলোর জন্য তোমরা বেশি করে কি করবা, বই প্র্যাকটিস করবা
এবং সেখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে আর কি, ঠিক আছে। আরেকটা বিষয়, এখানে বাজারের ক্লাসিফিকেশন যেগুলো আছে এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, যেমন বিশেষ করে এই বাজারগুলো থেকে আমাদের কোশ্চেন আমরা দেখতে পাই যে এই বাজারগুলো থেকে তোমার একচেটিয়া বাজার, একচেটিয়া প্রযোজনমূলক বাজার, ডুওপলি, অলিগোপলি, মনোপসনি, ডুওপসনি, দ্বিপাক্ষিক একচেটিয়া, এই বাজারগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। কেমন? যেমন একচেটিয়া বাজার মানে হচ্ছে একজন বিক্রেতার বাজার, যেখানে একজন বিক্রেতা থাকবে, শুধু একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা থাকবে, যে পণ্যটা বিক্রি হবে সেটা একদম ইউনিক পণ্য হবে, সেটাকে আমরা একচেটিয়া বাজার বলি। একচেটিয়া প্রযোজনমূলক বাজার মধ্যে হচ্ছে পণ্যগুলো প্রায় কাছাকাছি থাকবে, এবং হচ্ছে যেমন ধরো বাংলাদেশের সাবান কোম্পানিগুলো, এবং তারা নিজেরা সবাই মিলে একটা একচেটিয়া মনোভাব থাকে কাস্টমারের উপর, আবার তারা নিজেদের মধ্যে কী করে কম্পিটিশন করে থাকে। তারপর হচ্ছে ডুওপলি, দুইজন বিক্রেতার বাজার। অলিগোপলি মানে হচ্ছে মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক বিক্রেতার বাজার। এই বাজার এবং এই বাজারের মধ্যে পার্থক্য হচ্ছে এখানেও কিছু সংখ্যক বিক্রেতা, এখানেও কিছু সংখ্যক বিক্রেতা, বাট অলিগোপলির মধ্যে মানে মুষ্টিমেয় বিক্রেতা বাজার মধ্যে চাইলে প্রবেশ প্রস্থান করা যায় না, এবং হচ্ছে একজনের সিদ্ধান্ত অন্যজনের সিদ্ধান্তকে প্রভাবিত করে এই বাজারের মধ্যে। বাট এই বাজারের মধ্যে সেটা হয় না, এই বাজারের মধ্যে চাইলে প্রবেশ প্রস্থান করা যায় এবং একজনের সিদ্ধান্ত অন্যজনের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। বাট এখানের মধ্যে একজনের সিদ্ধান্ত অন্যজনের সিদ্ধান্তকে প্রভাবিত করে, যেমন ধর বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর কথা আমরা বলতে পারি। এরপর হচ্ছে মনোপসনি মানে হচ্ছে, মনো মানে এক, আর স্তনি মানে হচ্ছে ক্রেতা, একজন ক্রেতার বাজারকে মনোপসনি মার্কেট বলে। মনে করে একটা এলাকা, যে এলাকাটা হচ্ছে একটা চিনি কল আছে কিন্তু অনেকজন কৃষক আছে যারা আখ উৎপাদন করে, তাহলে ওইটাকে আমরা বলবো মনোপসনি মার্কেট, যেখানে একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা। তারপর হচ্ছে ডুওপসনি, দুইজন মনে করা হচ্ছে ক্রেতার বাজার, ডুওপসনি। তারপর হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া, মানে উভয় দিক থেকে একজন যদি ক্রেতা একজন বিক্রেতা থাকে সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া, অর্থাৎ উভয় দিক থেকে একজন ক্রেতা একজন বিক্রেতা। ডুওপসনি মানে দুইজন ক্রেতা বলছি আর কি, অর্থাৎ ওই এলাকাতে একটা ফ্যাক্টরি না হয়ে চিনির দুটো যদি ফ্যাক্টরি থাকে তাহলে সেটা ডুওপসনি মার্কেট হবে। আর দ্বিপাক্ষিক একচেটিয়া মানে হচ্ছে উভয় দিক থেকে একজন করে ক্রেতা বিক্রেতা। ক্লিয়ার? এখানে শর্ট এইগুলো একটু মনে রাখবা, যেমন মনো মানে এক, আর ডুও মানে দুই, অলিগো মানে মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক, পলি মানে বিক্রেতা, সনি মানে হচ্ছে ক্রেতা। তো এখানে সেগুলো আছে, যেমন মনোপলি, মনো মানে এক, পলি মানে বিক্রেতা, একজন বিক্রেতা বাজার। ডুওপলি মানে হচ্ছে, ডুও মানে দুই, পলি মানে বিক্রেতা। অলিগো মানে হচ্ছে মুষ্টিমেয়, পলি মানে বিক্রেতা, মুষ্টিমেয় বিক্রেতা বাজার। মনোপসনি মানে হচ্ছে একজন ক্রেতার বাজার। ডুওপসনি মানে হচ্ছে দুইজন ক্রেতার বাজার। এই যে এভাবে। সো ক্লাসিফিকেশনগুলো একটু দেখবা ভালো মতো, বৈশিষ্ট্যগুলো দেখবা, এই যে বাজারগুলোর বৈশিষ্ট্য এগুলো একটু ভালো মতো দেখবা আর কি, ঠিক আছে। সো এই আর কি, এই চ্যাপ্টার মোটামুটি এমসিকিউ বলতে গেলে এখান থেকে কোশ্চেন আসে, মনে করো যে বাজার ক্লাসিফিকেশনগুলো থেকে কোশ্চেন আসে, এবং হচ্ছে ওই থেকে চিত্র থেকে কোশ্চেন আসে, কেমন। সো এগুলো একটু তোমরা দেখবা, আশা করি পারবা, ঠিক আছে। তো আজকে এইটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে, নেক্সট ক্লাসটা আর হবে না এটার উপর, এরপর আমাদের এসএসসি পরীক্ষার সময় হচ্ছে সাজেশনমূলক ক্লাস হবে, তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাস হবে, সেগুলোতে তোমরা জয়েন করবা। সো এই আর কি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো করে প্রিপারেশন নাও এই এক্সামের জন্য। 15 তারিখ কিন্তু এক্সাম হয়ে যাবে, 15 তারিখ। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো না, ফর্মটা ফিল আপ করবা, আমাদের পেজে মেসেজ দিবা, আমাদের পেজে মেসেজ দিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে, তাহলে তোমরা এক্সাম দিতে পারবা। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।